নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন পালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব। আমরা গতকাল মডেল 1-এর পার্ট 1টি করেছি, যেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এখানে মডেল 1টা পুরো কমপ্লিট করব। আর আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন রয়েছে তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে, ওই পিডিএফটি তোমরা এই ক্লাসের ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওতে যুক্ত হয়ে যাও। প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো ওই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়ে থাকে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তাহলে আজকে আমরা গ্রুপ সির কোশ্চেন আলোচনা করছি, যেখানে প্রথম কোশ্চেন রয়েছে সাইফনের দুটি ব্যবহার উল্লেখ করো। আমরা এখানে দুটি ব্যবহার তুলে ধরেছি। প্রথমটি রয়েছে কোনো পাত্রকে নাড়াচড়া বা কাত না করে ওই পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরিত করলে সাইফনের ব্যবহার হয়ে থাকে। শৌচাগার পরিষ্কার করতে যে স্বয়ংক্রিয় ফ্লাশ ব্যবহার করা হয়, সেই সাইফনের নীতি অনুযায়ী এই ক্রিয়া করে থাকে এটি। নেক্সট অথবার কোশ্চেন, সান্দ্রতা কি? সান্দ্রতা যে ধর্মের জন্য প্রবাহিতার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, তাকে প্রবাহীর সান্দ্রতা বলে। এছাড়াও এই সান্দ্রতা সম্পর্কে আর কিছু নতুন কিছু দিয়েছি, তোমরা পারলে দেখে নিতে পারো। নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে এলাম। নিচের কোনটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অণু উপস্থিত আছে? এ, বি, সি তিনটে অপশান রয়েছে। আমরা তিনটে অপশানই ক্যালকুলেশান করে নির্ণয় করব। আমরা এই ম্যাথটি সলিউশন করার পূর্বে আমরা থিওরি ক্লাসে জেনেছিলাম যে 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা থাকে 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমরা যদি অপশান এরটা নিয়ে পরীক্ষা করি, তাহলে 0.5 মোল H2 গ্যাসে অণুর সংখ্যা থাকবে। যে কোনো গ্যাস বলেছে, সে হাইড্রোজেন, অক্সিজেন, নিয়ন, যে কোনো গ্যাসের জন্য প্রতি মোলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। তাহলে এই 0.5 মোলের জন্য কি হবে, যে 6.022 ইন্টু 10⁻23 এত ইন্টু 0.5। ওকে, এটি যদি আমরা ক্যালকুলেশান করি বা এভাবেও আমরা রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এটিকে ক্যালকুলেশানটা করেই নিই। এই ক্যালকুলেশানটি করলে আমরা পাচ্ছি 3.011 ইন্টু 10⁻23। ওকে, নেক্সট আমরা দ্বিতীয় অপশানটা যদি ক্যালকুলেশান করি, তাহলে 10 মোল বলেছে। 10 মোল অক্সিজেন মানে O2 গ্যাসে অণুর সংখ্যা থাকবে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু এদিকে 10 মোল। তাহলে এটি ক্যালকুলেশান করলে আমাদের হয়ে যাচ্ছে 6.022 ইন্টু 10⁻24। একটা 10 যোগ হচ্ছে, তাই
হয়ে যাবে 24। নেক্সট সির অপশানটি দেখছি। আমাদের 3 নম্বর মানে সি এর অপশানটি ক্যালকুলেশন করার জন্য আমাদের কিছু থিওরিটি জানা দরকার, যে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 2.4 লিটার হলে তাতে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। ওকে, তাহলে এখানে এসটিপিতে যে কোনো গ্যাস বলতে এখানে Cl2 এর কথা বলছে, আয়তন 1.5 লিটার হলে তাহলে কতটা অণু থাকবে, যে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1.5 বাই 22.4। ওকে, তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এই 6.022কে রেখে দিয়ে এই পার্টটিকে আমরা সলিউশন করলে আমরা পেয়ে যাব, বা তোমরা একসাথেও করতে পারো, কিছু সমস্যা নেই। 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.067। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 0.4034। ওকে, এত ইন্টু 10⁻23। তাহলে তিনটে অপশানই আমরা ক্যালকুলেশন করলাম। এতে আমরা সিতে অ্যান্সার বেরোলো এটি, বিতে এটি, এতে নির্ণয় হয়েছে এটি। তাহলে আমরা যদি তিনটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বির অপশানটিকে ক্যালকুলেশন করা যে অ্যান্সারটি এসেছে, এই অ্যান্সারটি সবাইয়ের থেকে বেশি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে কি বি, যে 10 মোল O2 গ্যাসে অণুর সংখ্যা সব থেকে বেশি সংখ্যক থাকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন, যে দ্রাব ও দ্রাবকের সংজ্ঞা দাও। প্রথমে দ্রাবক দেওয়া রয়েছে, দ্রবণের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ সাধারণত বেশি থাকে তাকে আমরা দ্রাবক বলি। একে অন্যভাবেও বলা যায়, সেটি আমরা দিয়েছি, উদাহরণও একটা দেওয়া রয়েছে। দ্রাবক কি, দ্রবণের মধ্যে সাধারণত যে উপাদানের আপেক্ষিক পরিমাণ কম থাকে তাকে দ্রাব বলে, যেমন চিনি, লবণ এইসব হবে। এর আরও একটি সংজ্ঞা হয়ে থাকে অন্যভাবে বলে, সেটাও দেওয়া হয়েছে। নেক্সট পরের কোশ্চেন, অথবাতে রয়েছে দ্রাবতা বলতে কি বোঝো। দ্রাবতা কোনো নির্দিষ্ট তাপমাত্রাতে নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত করতে বা সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রবীভূত করতে হবে তাকে আমরা বলে থাকবো দ্রাবতা। এই দ্রাবতা দ্রাবক তাপমাত্রা ও চাপের ওপর নির্ভর করে থাকে। পরবর্তী কোশ্চেন, অম্লরাজ কি। HCl, HNO3 এই দুজনকে 3:1 অনুপাতে মেশালে যেটি তৈরি হবে তাকে আমরা বলবো অম্লরাজ। এই অম্লরাজের ব্যবহার প্ল্যাটিনাম ও সোনা দ্রবীভূত বা গলানোর কাজে ব্যবহার করা হয়। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে 80 গ্রাম NaOH দ্রবণকে প্রশমিত করতে কত গ্রাম HCl প্রয়োজন। এটি ক্যালকুলেশন করে দিচ্ছি, যে NaOH এর সঙ্গে HClকে যুক্ত করতে হবে। তো এখান থেকে আমরা NaCl প্লাস H2O পেয়ে যাব, মানে প্রশমিত মানে লবণ আর জল তৈরি হবে, লবণ আর জল তৈরি হয়ে গেল। তো NH এর আণবিক ভর নির্ণয় করতে হবে। Na মানে সোডিয়াম, যেটা প্রশ্নের মধ্যে দেওয়াই রয়েছে 23, প্লাস অক্সিজেনের হয়ে থাকে 16, প্লাস এইচের হয়ে থাকে 1। তাহলে এটা যোগ করলে 23 প্লাস 16 প্লাস 1 করলে আমরা পেয়ে যাব 40। ওকে, নেক্সট HCl এইচের 1 হয়,
প্লাস সিএল এর হয়ে থাকে 35.5, তাহলে আমরা পাচ্ছি 36.5। এখানে আর এই দুইজনের নির্ণয় করার কোনো প্রয়োজন নেই, আমরা এই দুইজনকে নিয়ে কাজ করব। আমরা যেটা ক্যালকুলেশন করে নির্ণয় করেছি, আমরা এই জিনিসটাকে একটা ভাষা দিয়ে লিখতে পারি যে 40 গ্রাম NaOH এর সঙ্গে 36.5 গ্রাম HClকে মেশালে দ্রবণটি প্রশমিত হবে। ওকে, বা আমরা এটাই করব ওখানে। ওকে, তো এটা একটু টাইপিং করে নেব আমরা। তাহলে এটা আমরা একটু টাইপিংটা করে নিলাম। তো যে 40 গ্রাম NaOH এর সঙ্গে 36.5 গ্রাম HCl যুক্ত করলে দ্রবণটি প্রশমিত হবে, কিন্তু এখানে 40 নয়, এখানে বলেছে 80 গ্রাম। 80 গ্রাম NaOH এর সঙ্গে কত গ্রাম HClকে মেশাতে হবে? 36.5/40 ইন্টু 80, তাহলে 40 দুইয়ে 80, আর 36.5কে আমরা 2 দিয়ে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 73 গ্রাম HCl যুক্ত করলে দ্রবণটি প্রশমিত হবে। আমাদের তাহলে অ্যান্সার হয়ে যাবে 73 গ্রাম। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, কোনো বস্তুর ভর m এবং গতিশক্তি, এটা ই হবে, গতিশক্তি ই হলে প্রমাণ করো ভরবেগ সমান √2mE। তো এখানে আমরা ধরে নিয়েছি একটা গতিশক্তি সূত্র জানি যে ই সমান 12mv², বা আমরা u² বলতে পারি। তাহলে এই হাফ চলে এলো, এম ইউ এই দুজনকে যদি আমরা, বা এই যে এম রয়েছে এটা উপর নিচে গুণ করলে, উপরে এম গুণ করেছি তাই এম ছিল শুধু, m² হয়েছে, নিচে কিছুই ছিল না তাই এম এসেছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এই যে এম ইউটা পেয়েছি, এই এম ইউ সমান এখানে আমরা লিখে রেখেছি এম ইউ সমান পি। তাহলে এখানে যেহেতু m² u² রয়েছে, তাহলে আমরা এখানে করতে পারি p²। বাই নিচে 2 এবং m ছিল 2mই করা হয়েছে, তো নিচে 2m ভাগ আকারে ছিল, সেটা এদিকে এলে গুণ আকারে আসবে, 2mE সমান p²। তাহলে p সমান এই যে স্কোয়ারটা রয়েছে এটা অপোজিটে এলে বর্গ হয়ে যাবে 2√2mE। এটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, ক্ষমতা, বল ও বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। ক্ষমতা সমান আমরা জানি কার্য বাই সময়, আর কার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ করা হয়েছে, তো বলটাকে অপোজিটে নিয়ে গিয়ে এই সরণ বা এই সময়কে আমরা বেগ বলতে পারি। ওকে, এই সরণ বা এই সময় আমরা বেগ বলে জানি, তাহলে এই সরণ আর সময়ের পরিবর্তে আমরা বেগ লিখে দিয়েছি, যে ক্ষমতা সমান বল ইন্টু বেগ, এটি আমাদের চেয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, যান্ত্রিক শক্তি কয় প্রকার, তাদের নাম লেখো। নিচে এখানে যান্ত্রিক শক্তি কাকে বলে এবং যান্ত্রিক শক্তি 2 প্রকার, যেটা গতিশক্তি, স্থিতিশক্তি দিয়ে দিয়েছি। নেক্সট পরবর্তী কোশ্চেন নিলাম, একটি বুলেটের ভর 20 গ্রাম এবং গতিবেগ 500 মিটার পার সেকেন্ড হলে তার গতিশক্তি কত হবে? প্রথমত প্রশ্নের মধ্যে যা রয়েছে সেটা আমরা তুলে নেব। ভর বলেছে m সমান 20 গ্রাম, নেক্সট বলছে গতিবেগ মানে v সমান 500 মিটার পার সেকেন্ড। নেক্সট বলেছে গতিশক্তি মানে ই কে সমান 12mv²। এটি আমাদের নির্ণয় করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা এই যে 20 গ্রাম যেটা রয়েছে, আমরা এই গ্রাম থেকে কেজিতে নিয়ে যাব, 20 কেজিতে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করব, হয়ে গেল এত কেজি। এটা আর আমরা এখানে ক্যালকুলেশন করব না, রেখে দিলাম, নিচে আমরা ওটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে হাফকে হাফ চলে এলো, এম এর মান
20/1000 সেটা বসিয়ে দিলাম, ইন্টু ভির মান 500, ভি স্কোয়ার যেহেতু রয়েছে আমরা 500 500 করে দুবার লিখে দিলাম। ওকে, 500 স্কোয়ারও করতে পারতাম যাতে হিসাবের সুবিধা হয়, তাই এমনি সরাসরি 500 500 দুবার লিখে দিলাম। এদিকের জিরো একটা কেটে গেল, এই জিরো, এদিকের জিরো কেটে গেল, আর এদিকের দুইও চলে গেল, তাহলে উপরে পড়ে থাকছে 500 ইন্টু 5, তাহলে 5 5 25 হবে, 25-এর পিঠে দুটো শূন্য, এত জুল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব, যে সূর্যালোকের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বর্ণ হলুদ হয় কেন, সেটা আমরা এখানে তুলে ধরেছি, তোমরা দেখে নেবে। নেক্সট বলছে দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন যৌগ উৎপন্ন হওয়ার উদাহরণ লিখো। যে গ্যাসীয় অ্যামোনিয়া এবং গ্যাসীয় হাইড্রোক্লোরিক দুজনকে মিশিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়, এটি হচ্ছে কঠিন। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, যে মোল বলতে কি বোঝো? মোল এর কথার অর্থ, আবিষ্কার, সংজ্ঞা খুব সুন্দরভাবে নোট আকারে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। নেক্সট বলা হয়েছে 1 AMU এর মান কত? এর মান হয়ে যাবে যে 1.6605 ইন্টু 10⁻²4। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, 1.6 গ্রাম মিথেনে কত সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে? তো এটি নির্ণয় করার জন্য আমাদের এই মিথেনের সংকেত্রে লিখে নিতে হবে যে CH4। এই CH4 এর আণবিক গুরুত্ব হয়ে যাবে, সির মান হচ্ছে 12, দিয়েই দিচ্ছে অলরেডি, প্লাস এইচের মান 1, আর ইন্টু 4টে এইচ রয়েছে তাই আমরা 4 দিয়ে গুণ করলাম, তাহলে 12 + 4 হয়ে যাবে 16 এত গ্রাম। আমরা থিওরি ক্লাস যখন করেছিলাম তাতে আমরা একটা থিওরির নোট পড়েছিলাম, যেটি আমরা একটু লিখে নেব, যে আমরা জানি কোনো মৌলের বা যৌগের গ্রাম আণবিক ভর সমান 6.022 ইন্টু 10⁻23। একটু হয়তো হ্যান্ডরাইটিংটা খারাপ হতে পারে, কারণ মোবাইলের স্ক্রিনে লিখছি, একটু সমস্যা হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো। আমি যেমন কথাটি বলছি সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ, তো ওই সাউন্ড থেকে তোমরা খাতাতে নোট করে নেবে যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন। ওকে, তাহলে কোনো মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর, আমরা এখানে বেরিয়েছে যে আণবিক গুরুত্ব এবং গ্রাম আণবিক ভর একই হয়ে থাকে, তাহলে আমরা এই গ্রাম আণবিক ভরের কাছে লিখতে পারি 16 গ্রাম। তাহলে 16 গ্রামে ইলেকট্রনের সংখ্যা থাকে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1.6 জন্য কি বলছে, 1.6 গ্রামের জন্য 6.022 ইন্টু 10⁻23 বাই 16 ইন্টু 1.6, পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, 16 কেটে গেল, তাহলে এদিকে 10⁻23 রয়েছে, এদিকে 10 রয়েছে, তাহলে 1 কমে যাবে ভাগ করলে, 6.022 ইন্টু 10⁻22
সংখ্যক ইলেকট্রন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে সিড কেলাস কি? কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে কেলাস প্রস্তুত করার সময় উত্তপ্ত অবস্থা থেকে ঠান্ডা করতে থাকলে কেলাস পৃথক হতে শুরু করে। এই সময় যদি ওই কঠিন পদার্থের ছোট ক্লাস সুতো দিয়ে ওই দ্রবণের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দ্রবণ থেকে অতিরিক্ত কঠিন পদার্থ ছোট আকারের কেলাসের ওপর ধীরে ধীরে জমা হয় এবং এই কেলাসের আকার বৃদ্ধি পায়। এভাবে বড় আকারের কেলাস প্রস্তুত হয়। সুতো দিয়ে ঝোলানো ছোট ক্লাসটিকে বীজ কেলাস বা সিড কেলাস বলবো। এর ব্যবহার কি? বলছে শিল্পক্ষেত্রে চিনির সম্পৃক্ত দ্রবণ থেকে মিছরি প্রস্তুতিতে, ফটকিরির কেলাস প্রস্তুতিতে আমরা এই সিড কেলাসটিকে ব্যবহার করে থাকি। নেক্সট পরবর্তী, যে বার্নৌলির নীতির সাহায্যে উড়োজাহাজের উড়নের ব্যাখ্যা করো। যে উড়োজাহাজের ডানার সামনের দিকটা মোটা আর পেছনের দিকটা পাতলা হয়। উপরের পৃষ্ঠ নিচের তুলনায় বেশি বাঁকানো থাকে। এর ফলে ডানার ওপরে বায়ু প্রবাহের বেগ বেশি হয় এবং চাপ কম থাকে। ডানার নিচে বায়ু প্রবাহের বেগ কম হয় ও চাপ বেশি হয়। ডানার উপরের ঊর্ধ্বমুখী একটি বল ক্রিয়া করে এবং উড়োজাহাজটি ভেসে থাকে। ওকে, তাহলে অ্যান্সারটি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তাহলে আমাদের মডেল কোশ্চেন 1-এ পার্ট 2-তে যেসব কোশ্চেন নিয়ে আলোচনার কথা ছিল আমরা সব কিছু কমপ্লিট করে ফেললাম। আর একটা কথা বলে দিই আরও একবার, এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে, ওতে যুক্ত হয়ে গেও। ওকে, তাহলে আগামীকাল আমরা মডেল কোশ্চেন 2 নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সঙ্গে থাকো এবং ভালো করে পড়াশোনা করো। এই বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।